আচ্ছা আমাদের সিকোয়েন্স ছিল কয়টা? সিকোয়েন্স তিনটা পজিটিভ নেগেটিভ জিরো। এটা হচ্ছে আমার প্লাস সিকোয়েন্স, এটা হচ্ছে তোমার মাইনাস সিকোয়েন্স, এটা হচ্ছে তোমার জিরো সিকোয়েন্স। এই তিনটা সিকোয়েন্সের তিনটা ভেক্টর রাখা হয়েছে। তিনটা ভেক্টর হচ্ছে আমার সুষম ভেক্টর। হ্যাঁ, তাহলে এই যে ওয়ান চিহ্ন দিছি না আমরা, আগে তোমার সিকোয়েন্স গুলো ধরছি কিভাবে? আগে সিকোয়েন্স গুলো ধরছি কিভাবে? এ বি সি, এটা হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স। আবার এ বি সি, এটা হচ্ছে আমার নেগেটিভ সিকোয়েন্স, অর্থাৎ উল্টো ভাবে এগুলো হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, তাই না? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ ছিল নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা এবার একটু কি করছি দেখো, এই যে 1 বলতে পজিটিভ সিকোয়েন্স, 2 বলতে নেগেটিভ সিকোয়েন্স, 0 বলতে জিরো সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এই যে এখানে a1 b1 c1 হচ্ছে পজিটিভই আছে, a2 b2 c2 নেগেটিভই আছে। অর্থাৎ কথা হচ্ছে আমার যদি 2 দেখি অঙ্কের মধ্যে বা কোথাও আমি 2 দেখি তাহলে বুঝবো এটা আমার নেগেটিভ সিকোয়েন্স, আর 1 দেখলে সেটা আমি বুঝবো এটা আমার পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই যে এইটা এবং এই যে এই তিনটা তো এই তিনটার কোনো কৌণিক মান নেই, তাই না? এটা হচ্ছে তোমার যা যেভাবে থাকবে ওভাবেই থাকবে, তাই না? ওর কোনো এক্সট্রা কৌণিক মান যোগ হবে না। আর এক্সট্রা কৌণিক মান যোগ হওয়া বলতে আমরা কি বুঝেছি? a কে বুঝাইছি, তাই না? a 120 ডিগ্রি বুঝেছি না? এই a কে a লিখছি, আবার কোথাও a স্কয়ার লিখছি। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই a এর তিনটা কম্পোনেন্ট, a1 a2 আবার a0, আর এরকম প্রত্যেকটা তিনটা কম্পোনেন্ট, তাই না? তাহলে আমরা এই তিনটা কম্পোনেন্টকে একসাথে লিখি যে VA সমান সমান VA1 প্লাস VA2 প্লাস VA0, আবার VB সমান সমান VB1 প্লাস VB2 প্লাস VC0, আর b0 হ্যাঁ B0, VC সমান সমান VC1 প্লাস VC2 প্লাস VC0। অর্থাৎ আমরা একটা ভেক্টর রাখছিলাম না, এই তিনটা থেকে যদি একটা ভেক্টর রাখি তাহলে এই পজিটিভ সিকোয়েন্স থেকে যে ভেক্টর পাইছি সেই পজিটিভ সিকোয়েন্স সরি তিনটা সিকোয়েন্স থেকে যে ভেক্টরটা পাইছিলাম সেই ভেক্টরের আবার একটু এইটা থেকে একটু ভেক্টরটা আঁকি, আমরা ছোট্ট করে একটু আঁকি। প্রথমে পজিটিভ সিকোয়েন্স নিলাম, এখানে ভেক্টরটা আঁকলে একই রকম হবে যদিও যাই সমস্যা নেই। প্রথমে পজিটিভ সিকোয়েন্সটা নিলাম, এর সাথে কি করব? নেগেটিভ সিকোয়েন্স যোগ করব। তাহলে এই পর্যন্ত আছে পজিটিভ সিকোয়েন্স, এর সাথে নেগেটিভ সিকোয়েন্স যোগ করো, আর বড় হবে। এখানে VA1 আছে, এখানে থাকবে তাহলে VA2, এরপর আছে VA0 যোগ করো, A0 টা গেছে এই দিকে, তাহলে এই যেটা হইছে এইটা হচ্ছে আমার VA, তাই না? এইটা VA0, এই তিনটাকে যোগ করে যেটা পাবো, এই যে এই তিনটাকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার VA। তার মানে আমার এই A এর অর্থাৎ এই A এর তিনটা কম্পোনেন্ট আছে, তাই না? সেটা হচ্ছে তোমার A1 A2 A0, আবার B এরও তিনটা কম্পোনেন্ট আছে, সেই তিনটাকে আবার ভেক্টরকে যোগ করলে একই ভাবে হবে না? আবার এটা একটু যোগ করে দেই, এটাও থাকবে ওই একই রকম, এটা যাবে উপরের দিকে, এটা এখানে আছে যেভাবে এইভাবে যাবে। আবার একই ভাবে এইটা করলে এখানে হয় তোমার C1, এখানে হয় তোমার C2, আর C0 টা এখন দিকে C0 টা হয় এইভাবে। তাহলে এখানে আবার VC, এখানে আবার VB, বুঝছি না এই ভেক্টরটা? আবার আগের ভেক্টরটা শুধু এই চিত্রের মাধ্যমে আঁকছি। অর্থাৎ তোমার VA এখান থেকে এই পর্যন্ত নিলাম, VA নিলাম, এরপর এর সাথে যোগ করব, অর্থাৎ এই যে A এর তিনটা কম্পোনেন্ট, B এর তিনটা কম্পোনেন্ট, C এর তিনটা কম্পোনেন্ট, তিনটা কম্পোনেন্টকে যোগ করে দেব। তাহলে এই কম্পোনেন্ট তিনটা আছে যে তিনটা এই কম্পোনেন্টকে যোগ করে দেব। কিভাবে যোগ করব? ভেক্টরিক্যাল যোগ করব, তাই না? ভেক্টরিক্যাল যোগ মানে কৌণিক মান সহগে। তাহলে প্রথমে VA নিলাম, এর সাথে VA2 নিলাম, আবার এখান থেকে VA0, এখানে A0 টা যেভাবে আছে ওর কৌণিক মান সহ ওভাবে নিয়ে নিলাম। এরপর যে যোগটা করছি সেইটাকে আমরা যেটা পাই সেটা হচ্ছে VA, তিনটাকে একই ভাবে করলাম। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, তাহলে এই V এর মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? তিনটা, প্রত্যেকটার মধ্যে আমার তিনটা কম্পোনেন্ট আছে, ঠিক আছে? এখন এই যে এগুলো এই দুটার মধ্যে ওটা বাদ, কারণ ওটার কৌণিক মান নেই, এই দুটার মধ্যে রেফারেন্স
বা জিরো বিন্দু কোনটা এই দুটোর মধ্যে? একটা তো জিরো বিন্দু আছে, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, তাই না? অর্থাৎ এই জায়গা থেকে তুমি হয় এদিক ঘুরছো তার মানে এদিক ঘুরছো, ঠিক আছে না? তাহলে এইখানে যদি হিসাব করো তোমার, এখানে প্রথমে V1 আছে, এখানে এটা তার মানে এটা জিরো বিন্দুতে আছে, ঠিক জায়গায় আছে। VA2, A2টা আছে, 2 মানে কি নেগেটিভ সিকোয়েন্স, তার মানে যাবো কার কাছে? নেগেটিভের কাছে, তাই না? তাহলে VA2 ও আছে এই জায়গায়, তাহলে মানে ও জিরো বিন্দুতে আছে, তার মানে সব ঠিক আছে। মানে যে যে কৌণিক অ্যাঙ্গেলে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমি যদি জিনিসটা এভাবে বলি যে এই যে সার্কিটটা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি এই জিরো বিন্দুর সাপেক্ষে বা VA1 এর সাপেক্ষে এর তিনটা কম্পোনেন্টকে প্রকাশ করব। আবার এই যে VA2 আছে, এই মানের সাপেক্ষে বাকি যে দুটো মানকে সেটাকে প্রকাশ করব। তাহলে এগুলোর কৌণিক মান নেই, তার মানে এগুলো যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক থাকবে। এবার আসো VA1 এর VB1 এর কাছে, VB1 টা আছে কোন জায়গায়? এই জায়গায় আছে, তাই না? তাহলে এই জায়গাকে, এই VB1 কে আমি প্রকাশ করব কার সাপেক্ষে? এই জায়গা থেকে, তাই না? এই জায়গা থেকে ও কত ডিগ্রি দূরত্বে আছে সেইটাকে আমি দেখাবো। তাহলে এখান থেকে এই কত ডিগ্রি দূরত্বে আছে বলো তো? আমি যদি লিখি যে VB1 সমান সমান কত হবে? VB1 সমান সমান কার সাপেক্ষে লিখবো? VA1 সাপেক্ষে। VA1 কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রিটা কি কোণ প্লাস না মাইনাস? নেগেটিভ কোণ। এই যে ভালো মতো মাথায় রাখতে হবে, তাই না? কারণ কি এই যে কৌণিক মান হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সিকোয়েন্সের মতো চলবে, আর কৌণিক মানের হিসেবে চলবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে আসতে হবে, কার থেকে আসতে হবে? V1 এর থেকে। তাহলে এই V1 নিলাম, তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? -120 ডিগ্রি, -120 ডিগ্রি নিলাম। এখন এই 120 ডিগ্রি মান কত? 120 সমান সমান a। 120 ডিগ্রি কি আমরা a ভেক্টর ধরছি না? a ভেক্টর ধরে নিলাম। তাহলে এই a ভেক্টরটা এখানে আছে, a আছে প্লাস, তাহলে এখানে তোমার হয় কি মাইনাস a হয় না? এখানে মাইনাস a হয়, কিন্তু আমরা মাইনাসটা ব্যবহার করব না, কারণ মাইনাস ব্যবহার করলে আমাদের অঙ্কে সমস্যা হয়, তাই না? ঝামেলা হয়। এজন্য আমরা মাইনাসটা ব্যবহার করব না, আমরা এটাকে প্লাস ধরব। অর্থাৎ এই যে কৌণিক মানটা এখানে আছে মাইনাস, এই মাইনাসটাকে প্লাস বানাইতে হবে। প্লাস বানাবো কিভাবে? দেখো তুমি এই জায়গায় আছে তুমি, আর তোমার বন্ধু আছে এই জায়গায়। এখন তুমি তোমার বন্ধুর বাড়িতে এইখান থেকেও যেতে পারো, আবার এইখান থেকেও তুমি ঘুরে যেতে পারো, ঠিক আছে? এইখান থেকে তুমি প্লেনে গেছো, তাড়াতাড়ি আসছো, আর এইখান থেকে তুমি মনে করো বাস জার্নি করে আসছো। এখন তুমি যাবা কোন পথে? বাস জার্নিতে যাবা, কারণ এইটা তোমার জন্য কমফোর্টেবল, তোমার কাছে এইটা সহজ হইলো, টাকা বেশি, এখানে তুমি যেতে পারবা না, ঠিক আছে? তোমার জন্য তোমার কাছে ঝামেলা। তাহলে এইখান থেকে এদিক থেকে যদি ঘুরে এই তোমার বন্ধুর কাছে আসো, তাহলে কি হবে? এখানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে গেল না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি হবে? প্লাস হয়ে যাবে। আর কৌণিক দূরত্ব কত ডিগ্রি অতিক্রম করতেছে? কত পথ? 240। তাহলে এইটাও যে লেখা যে কথা VA1 কোণ 240, এটা লেখা একই কথা, ঠিক আছে তো? বুঝছি তো? জি স্যার। আবার আমি বলি যে আমি আছি এখানে, আমি যাব বন্ধুর বাড়িতে, বন্ধু আছে এই জায়গাটাতে, ঠিক আছে? আর বন্ধুর বাড়িতে আমি এদিক থেকেও যেতে পারি, এদিক থেকেও যেতে পারি। যদি এদিক থেকে যাই তাহলে আমার -120 ডিগ্রি হয়, আর এদিক থেকে গেলে আমার +240 ডিগ্রি হয়, ঠিক আছে? কারণ এদিক থেকে আসলে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমার জানি কৌণিক মান প্লাস হয়, আর প্রত্যেকটা ভেক্টরের মধ্যবর্তী কৌণিক দূরত্ব হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে এখানে দুইটা 120 ডিগ্রি বাড়তি হচ্ছে, সুতরাং এখানে আসে তোমার 240 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই 240 ডিগ্রি পরিবর্তে এখানে লেখা যায় যে a² VA1। এগুলো আমরা গত সেরকম করছিলাম না? এর মান কত? দেখো এইখানে আছে কত? a ডিগ্রি আছে, এইখানে আছে কত? a ডিগ্রি। সব জায়গায় আমার a ডিগ্রি আছে, তাই না? তাহলে এইখানে a গুণ a সমান কত হবে? 240 ডিগ্রি। 240 ডিগ্রি লেখা যে কথা, আর ওই a স্কয়ার লেখা একই কথা, ঠিক আছে? মূল কথা হচ্ছে আমার সবগুলোকে a ভেক্টরে নিয়ে আসতে হবে। এই যে দুটোকে a ভেক্টরের মধ্যে নিয়ে আসতে হবে। কার সাপেক্ষে? যে 0 মানের সাপেক্ষে আছে। এটা 0 মানের সাপেক্ষে আছে কি? এইটা, তাই না? তাহলে এইটার সাপেক্ষে সবগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছিল VB1, তাই না? তাকে আমি প্রকাশ করছি কিসের সাপেক্ষে? A1 এর সাপেক্ষে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে এই VB1 কে এখন আমি কি লিখতে পারি? VB1 কে a² VA1 লিখতে পারি, কারণ এইটা থেকেই আমরা এইটা পাইছি, ঠিক আছে? এবারে দেখি VB1 হলো, এবার VC1 এ আসো।
অর্থাৎ এই তিনটাকে আগে ধরবো। এই 1 বলতে কি বুঝাইছে এই সাইডটা, এইটা। এই যে 2 বলতে কি বুঝাইছে এই ভেক্টরটা, আর এই 0 বলতে কি বুঝাইছে এই ভেক্টরটা। তাহলে আমরা প্রথমে 1 এর মধ্যে আছি, ঠিক আছে? তাহলে 1 এর প্রথমে v1 মানে v1 মানে ও এই জায়গায় গেছে, ওর তো কোনো কৌণিক মান 0। এবার তোমার v1 এর হিসাবটা করলাম, এবার c1 এর হিসাবটা করো। vc1 সমান কি লেখা যায়? তুমি এইখানে আছো, তোমার সাপেক্ষে প্রকাশ করবা। তোমার সাপেক্ষে ও কত দূরে আছে? 120 ডিগ্রি আছে। আর এইখান থেকে এখানে তুমি কিভাবে আসবা? এখানে সহজভাবেই তুমি আসতে পারতেছো, কারণ এইখান থেকে আসলে প্লাস হয়। তোমার কথা হচ্ছে কৌণিক মানটাকে সবসময় প্লাসে রাখতে হবে। তাহলে এখান থেকে এখানে আসলে প্লাস হয় না? প্লাস হইলে তোমার আমরা লিখতে পারি a1 120 ডিগ্রি সমান সমান এটাকে লেখা যায় a b a1, ঠিক আছে না? এরপরে তোমার এটা তিনটা শেষ নাকি? এটা তিনটা শেষ। এবার আসলে তুমি নেগেটিভ, অর্থাৎ এই লাইনটার জন্য আসো। এই লাইনটায় va2 মানে va2, কারণ এর সাথে কি আমি সবাইকে প্রকাশ করব, যে 0 মানের সাপেক্ষে আছে তার সাথে কি আমি সবাইকে প্রকাশ করব, তাই না? তাহলে ও যেটা আছে ও সেটা ঠিক আছে। তারপর vb2 তে কি হয়? আর সরি তোমার vb2 তে কি হবে তাহলে? আচ্ছা একটু এক মিনিট, একটু এখানে একটু আমাদের লেখায় ভুল হয়েছে। নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে বিটা চলে আসে এখানে আর সিটা চলে আসে এখানে, c2। কেন এটা? নেগেটিভ সাইড এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হচ্ছে তোমার এইদিকে ঘুরবে আর নেগেটিভে ঘুরবে তোমার এইদিকে। এই জায়গা তো তিনটা মান নেগেটিভ দেওয়া আছে, তো এইবারে যদি উল্টো করে তো কি প্লাস হবে? আবার বলো একটু। স্যার এই যে এটা তো প্রত্যেকটা মান 2 যেহেতু আছে এটা তো মাইনাস হবে। হ্যাঁ 2 এর মান না, মাইনাস হবে বলতে মাইনাস কোনো সাইনকে বোঝায় না, নেগেটিভ সিকোয়েন্স কে বোঝাইছে। মানে ও ঘুরবে কোন দিকে, এটা সিকোয়েন্স, ঠিক আছে? এই ফ্যানটা এই এখন যেভাবে ঘুরতেছে এটা এভাবে ঘুরতে পারে, আর তুমি ক্যাপাসিটরটা ঘুরিয়ে দিলে উল্টোভাবে ঘুরতে পারে। এখন সঠিক সিকোয়েন্স কোনটা? আমার বাতাসটা নিচে দিতে হবে, এইটা হচ্ছে সঠিক সিকোয়েন্স। আর এইভাবে তুমি ঘোরাবা, ঠিক আছে? আর যদি তুমি চাও যে উপরে বাতাস নিবা, তাহলে কি করবা? ক্যাপাসিটরটা ঘুরিয়ে দিলে ও নেগেটিভ সিকোয়েন্সে ঘুরবে। তখন এইটা হচ্ছে মানে প্র্যাকটিক্যালি ফেস সিকোয়েন্স, বুঝা গেছে? তাহলে এখন আবার চাইতেছি মনে করে এই ফ্যানের বাতাস উপরে দিব, তখন আমাকে কি করতে হবে? নেগেটিভ সিকোয়েন্স করতে হবে না? তখন এই ফ্যানটাকে উল্টে ঘুরিয়ে দিতে হবে না? তখন কি করতে হবে? বিটা এখানে চলে আসবে আর সিটা এখানে চলে যাবে, তখন ঘুরতে হবে উল্টো বাইবে, এ বি সি এভাবে ঘুরতে হবে, তাই না? আর বাতাস পেতে হলে এ বি সি এভাবে ঘুরতে হবে, ঠিক আছে? এই আর কিছু না। তাহলে প্রথমে আছে তোমার a0 টা নিয়ে নিলাম, এরপর b2 আছে কোন জায়গায়? b2 সমান সমান a2 কোণ কত হবে? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে? এরপরে তোমার v এটাকে কি লেখা যায়? a v a2। আচ্ছা এরপরে তোমার vc2 সমান সমান vc2 মানে এই ভেক্টর, অর্থাৎ তিনটার মান নিতে হবে, তাই না? তো vc2 সমান সমান কি লেখা যাচ্ছে? একবারই লিখে দিই, তাই না? বুঝছি তো আমরা a স্কয়ার v a2, অর্থাৎ আমরা সবগুলোকে এইটার সাপেক্ষে প্রকাশ করছি, ঠিক আছে? আর বাকি থাকে জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সের ওর সাথে কোনো কৌণিক মান আর আসবে না, মানে এ একটাও আসবে না, তাই না? ও যেভাবে আছে ও চিরন্তন ওইভাবেই থাকবে, ঠিক আছে? তাইলে এখন এই যে সমীকরণটা তিনটা আবার আলাদা আলাদা মান পাইছি না, সেই মানগুলোকে আবার লিখি। তাহলে আমরা v a সমান সমান কি লিখতে পারি? v a সমান সমান, এটার কোনো পরিবর্তন হয়েছে? এইটা এবং এইটা, এটা যেভাবে ছিল ওইভাবেই ছিল, তাই না? আবার এই যে তিনটা এবং এইটা এবং এইটা, এই যে তিনটি পাঁচটা, এর কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? এই পাঁচটা যেভাবে ছিল ওইভাবেই থাকবে। তাহলে তোমার এখানে প্রথমে আছে va1 প্লাস va2 প্লাস va0। এরপরে তোমার vb সমান সমান vb, প্রথমে আছে vb1, তাই না? এই vb1 এর পরিবর্তে কি লিখবো? a স্কয়ার va1, vb1 সমান সমান a স্কয়ার va1, a স্কয়ার va1। এরপরে আছে তোমার vb2, তাই না? vb2 এর পরিবর্তে কি লিখবো?ava2 প্লাসava2 প্লাস তোমার vb0, অর্থাৎ vb0 যেটা ছিল এটা এখানেই থাকবে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? এই যে a0 b0 এবং c0 এটার কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস vc0 এটা লিখে নিলাম। এরপরে আছে তোমার vc1 এর মান কত? a b a1,
তাহলে ভি সি সমান সমান এ বি A1 প্লাস A square B A2 A স্কয়ার B A স্কয়ার ভি A2 প্লাস VC0, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমার সবগুলো মানকে মানে পজিটিভ সিকোয়েন্সের তিনটা মান, এই যে পজিটিভ সিকোয়েন্সের তিনটা মান, পজিটিভ সিকোয়েন্সের তিনটা মান এখানে আছে A B C, তাই না? এখানে কি করলাম, আমি সব এই A1 এর সাপেক্ষে প্রকাশ করলাম, অর্থাৎ এই মানের সাপেক্ষে প্রকাশ করলাম। আবার এই নেগেটিভ সিকোয়েন্সের সেই তৃতীয় সারিতে এই নেগেটিভ সিকোয়েন্সের তিনটা মান, সেই তিনটা মান কি করলাম, এই যে A2 সাপেক্ষে প্রকাশ করলাম। আর যে A0 ও যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ ওর কোনো পরিবর্তন হবে না। এটা বুঝছি না? এখন এটাকে আমরা একটা ম্যাট্রিক্সের রূপ দিব। ম্যাট্রিক্সের যদি রূপ দেই তাহলে ভি এ ভি বি ভি সি সমান সমান, তোমাদের ম্যাট্রিক্স মনে আছে মোটামুটি? এইখানে যেগুলো সারিতে আছে সেগুলো রো, সেই মানগুলো রোতে প্রকাশ করব, কলাম হ্যাঁ। তাহলে তোমার 1 1 1 এখানে লিখবো, তাহলে এখানে 1 1 1, এখানে যে এইভাবে যেগুলো থাকবে সেগুলো আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইভাবে প্রকাশ করব। এরপর আছে তোমার a স্কয়ার 1 1 1, তার মানে লিখবো এইভাবে। এরপর তোমার এইটা লিখবো আবার এইভাবে, তার মানে এখানে আছে তোমার a স্কয়ার a আর আছে তোমার B0 1, এগুলো সব 1 ধরবো, তাই না? যার কৌণিক মান 0 তার শুধু 1 ধরবো। অর্থাৎ আমরা কি আমার হচ্ছে তোমার চলক বাদে যেগুলো আছে সেগুলো হিসাব করবে, তাই না? এরপর আছে তোমার এই লাইন যদি ধরি তাহলে এখানে আছে প্রথমে আছে a স্কয়ার আর 1, আর এগুলো কার সাপেক্ষে নিছি দেখো, এখানে কি কি আছে, a1 আছে তোমার সব একটা সাপেক্ষে প্রকাশ করো, a1 a2 এবং a0, ভি এ সরি ভি a1 ভি a2 ভি a0, যেগুলো একটা সাপেক্ষে প্রকাশ করি আমরা। এখন আমার দরকার যেকোনো একটা সাপেক্ষে প্রকাশ করবা, যদি a ধরো তাহলে a এর সাপেক্ষে প্রকাশ করবা, যদি b ধরো তাহলে b এর সাপেক্ষে প্রকাশ করবা। অর্থাৎ কথা হচ্ছে আমার এই যে তিনটা সমীকরণ, তিনটা চল ইনে না অসম ভেক্টর, এই তিনটা তো অসম ভেক্টর, তাই না? এই তিনটা অসম ভেক্টর থেকে আমার একটা যেকোনো একটার মান যদি বের করতে পারি তাহলে বাকি তিনটার মান বের করতে পারবো। এইজন্য আমরা যেকোনো একটার মান ধরবো, যদি a ধরি তাহলে মানে সবগুলো a বের করব, যদি b ধরি তাহলে সবগুলো b বের করব, ঠিক আছে? এখন এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে আমার অসমমাত্রিক ভেক্টর। এটা অসমমাত্রিক না, আমরা যে ভেক্টরে লিখছিলাম এটা অসমমাত্রিক পাইছিলাম, মানে এই তিনটাকে যোগ করে যেটা পাইছি সেটা হচ্ছে আমার VA। এই তিনটাকে যোগ করে যেটা পাইছি সেটা হচ্ছে VA, আবার এই তিনটাকে যোগ করে যেটা পাইছি সেটা হচ্ছে VB। এটা তার মানে এগুলো হচ্ছে সব অসমমাত্রিক। আর এই যে VA1 কোনটা, এইটা, তাই না? A2 কোনটা, A2 হচ্ছে এইটা, A0 হচ্ছে এইটা। এগুলো কি আমার সমমাত্রিক ভেক্টর, সিমেট্রিক্যাল, মানে এগুলোর মান এবং কৌণিক মান এই যে তিনটা আঁকছি না, এই তিনটার মান এবং কৌণিক মান, অ্যামপ্লিটিউড এবং কৌণিক মান সব সমান ছিল। এই যে দেখো চিত্র দেখলে বোঝা যায় যে এইটা এবং প্রত্যেকটা এই অ্যামপ্লিটিউড এবং এই কৌণিক মান সমান ছিল, তাই না? তাহলে এর যে কোনো এক সেটের মান বের করতে পারলে, অর্থাৎ এক বাহুর মান, একটা ভেক্টরের মান বের করতে পারলে সমমাত্রিক হওয়ার কারণে সবগুলোই একই রকম হবে। এইজন্য আমার কি করতে হবে, যে কোনো একটার মান বের করতে হবে। যদি আমি a বাহুর মান বের করি তাহলে এই সবগুলোর a বাহুর মান বের করব, যদি b বাহুর মান বের করি সবগুলো b বাহুর মান বের করব, c বাহুর মান বের করলে সবগুলো c বাহুর মান বের করব। এইজন্য তুমি যে কোনো একটা নিবা, যদি a নাও তাহলে সব a নিবা, যদি b নাও তাহলে সব b নিবা, ব্যাস। এরপর তোমার এখন আমার দরকার হচ্ছে তোমার এইগুলোর মান, এই যে বাহুগুলোর মান কত, অর্থাৎ কথা হচ্ছে আমার পরীক্ষার প্রশ্নে যদি আমার মনে করো এই তিন সেট ভেক্টর দিয়ে দেয়, এই তিন সেট ভেক্টর যদি দিয়ে দেয় পরীক্ষার প্রশ্নে, আবার এই তিন সেট ভেক্টর মানে কি সমমাত্রিক ভেক্টর, ঠিক আছে তো? এই সমমাত্রিক ভেক্টরের মান যদি দিয়ে দেয় তাহলে আবার কি করতে হবে, এর অসমমাত্রিক ভেক্টরগুলো মান বের করতে হবে। সমমাত্রিক ভেক্টরের মান দিয়ে থাকে এই সমীকরণের সাহায্যে আমি ওর অসমমাত্রিক ভেক্টরটা বের করতে পারি। এই যে VA BC এই তিনটা কি আমার অসমমাত্রিক না, এই তিনটা যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে আমার এইটা, যেটা তিনটা সম্পূর্ণ অসমমাত্রিক, একটার সাথে আরেকটা কোনো মিল নেই, ঠিক আছে? তাহলে যদি আমার এই মানগুলো দেয়া থাকে, যদি আমার এই পাশে মানগুলো দেয়া থাকে তাহলে আমি সহজেই এই মানগুলো বের করতে পারি। কিন্তু পরীক্ষায় আমার এই মানগুলো দেয়া থাকবে, বাকি যে এখানে কয়টা মান পাইছি, এই যে এই সমীকরণে দেখো এখানে 9টা মান পাইছি না, পরীক্ষার সময় আমার সবসময় 9টা মান বের করতে হবে।
তাহলে আমার পরীক্ষার সময় বা যে কোনো ম্যাথে এই তিনটা মান দেওয়া থাকবে, বি এ বি এবং সি দেওয়া থাকবে। আমার বের করতে হবে যে এখানে যে 9টা মান পেয়েছি না, সেই 9টা মান বের করতে হবে। সেই 9টা মান বের করতে হবে তোমার এই সূত্রের দ্বারা, এই সূত্রের সাহায্যে। এখন এই যে এখানে 9টা মান বের করবা তোমার, প্রথমে তো যে কোনো একটা মান দরকার, কারণ এগুলো সব সিমেট্রিক্যাল, তাই না? সিমেট্রিক্যাল মানে হচ্ছে তোমার একটা বের করতে হলে তোমার সবগুলো বের করা যাবে। সমমাত্রিক যদি হয় তাহলে তুমি মনে করো যদি তোমার কিলোমিটারের হিসাবটা জানা থাকে, তাহলে যদি 1 কিলোমিটারের মান জানো তাহলে তোমার 100 কিলোমিটার বা যত দূরত্বের হোক সবগুলো মান জানা যায় না, যদি সমমাত্রিক হয়। বুঝা গেছে? সাপোজ আমি যদি বলি এইখানে যে ভিতরে যে কালি আছে, এই মার্কারের ভিতরে কালি আছে, এই ভিতরে যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডারটা এইখান থেকে এই পর্যন্ত সব জায়গায় একই রকম না, কোথাও তো কম কোথাও বেশি রকম তা না, তাই না? ভিতরে সিলিন্ডারটা একই রকম, তাই না? তার মানে যদি আমি এই যে কোনো একটা অংশের মান বের করতে পারি, তাহলে টোটাল অংশের সাথে গুণ দিয়ে দিলে কি হয়, আমার পুরো অংশটা মান জেনে যায় না? এবং তাহলে আমার কি করতে হবে, প্রথমত আমার ওই একটা অংশের মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে এগুলো সব সমান, এই জন্য আমার কি করতে হবে, যে কোনো একটা মান বের করতে হবে। যে কোনো একটা মান যদি বের করতে পারি তাহলে আমি ওইটার সাহায্যে বাকি সবগুলো মান বের করতে পারবো। তাহলে আমরা টার্গেট করছি এই সেটকে, অর্থাৎ এ কে, A1 A2 এবং A0 কে বের করব। তাহলে এগুলোকে বের করার জন্য আমরা এইটা ধরছি, যেটা মান বের করব সেটাকে আমরা ধরছি। এরপরে দেখো এই যে ভি এ এর মধ্যে তোমার তিনটা কম্পোনেন্ট আছে, তাই না? এখন তোমার দরকার আছে শুধু A1 এর মান। খুব ভালো মতো খেয়াল করো, তোমার এই ভি এর মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে, তোমার দরকার কোনটা, শুধু VA1 এর মান। আমরা শুধু V1 এর মান বের করব, তাইলে আমি বাকিগুলো বের করতে পারবো, তাই না? আমার শুধু V1 এর মান দরকার। যদি আমার V1 এর মান বের করতে চাই তাহলে দেখো এই V1 টা হচ্ছে এই যে তিনটা অংশের মাত্র একটা অংশ। এখানে তিনটা আছে না কম্পোনেন্ট, A1 A2 A3, এই তিনটার কয়টা অংশ, একটা অংশ, ঠিক আছে? তো এই তিনটা মানের একটা অংশ, এবং এই তিনটা মানের একটা অংশ যে সেইটার মোট ভেক্টর কত, VA, ঠিক আছে? তো তাহলে আমরা এইটাকে আমরা যদি VA1 বের করতে চাই, অর্থাৎ সমান সমানের পক্ষ বদল করি, এখানে ম্যাট্রিক্সের নিয়মে সমান সমানের পক্ষ বদল করব। এখানে এটা তোমার সমাধানের মতো হইছে না, হ্যাঁ, এই মাঝখানে সমান থাকলেই তো সমাধান, তাই না? এখানে সমাধানের মতো হইছে, তাহলে এখানে যদি পক্ষ বদল করা হয় ম্যাট্রিক্সের নিয়মে পক্ষ বদল করতে হবে। তার মানে তুমি এই যে এই পাশের মানটাকে এই সমান সমান এই পাশে নিয়ে আসবে, অর্থাৎ তোমার এই মানগুলোকে বের করতে হবে। তাহলে VA1 VA2 VA0। আচ্ছা এখানে খুব সম্ভবত এখানে VA1 B1 এখানে সব এরকম হবে, VA1 B1 VA1 B1, আমি যেটা বইটা খুব সম্ভবত এখানে VA1 B1 না, ঠিক আছে, ঠিক আছে। পরের লাইনে হলো A1 A2 A0। এখন আমরা এই সমান সমানের এই পাশে এটা নিয়ে আসলাম, তখন কি হবে, এই যে A1 খুব ভালো মতো খেয়াল করো যে এই A1 হচ্ছে এই তিনটা কম্পোনেন্টের মাত্র একটা অংশ, 3 ভাগের 1 ভাগ, তাই না? এখান থেকে বুঝো তুমি যে এই A1টা হচ্ছে এই মোট, এটা মোট তিনটার একটা অংশ, তাই না? তার মানে আমি লিখব কি 1/3, 3 ভাগের 1 ভাগ, এই জন্য 1/3 লিখছি। বুঝছি তো 1/3 কেন আসছে? কারণ হচ্ছে তোমার এই যে মোট তিনটার আমি যে কোনো একটা উপাদানের মান বের করব, এই জন্য তোমার 3 ভাগের 1 ভাগ নেব, ঠিক আছে? এরপর যেটা করব, সব যেখানে 1 আছে সব 1 গুলো লিখে দেব, 1 1 1, এই যে এই 1 গুলো ছিল না, সব 1 গুলো লিখে দেব। বাকি যে ম্যাট্রিক্স গুলো ছিল, বাকি ছিল কি a স্কয়ার a আর a আর a স্কয়ার, তাই না? শুধু এদেরকে স্থান পরিবর্তন করে দেব, অর্থাৎ এই লাইনের ক্ষেত্রে a স্কয়ারটা এর জায়গায় চলে যাবে, এটা a স্কয়ারের জায়গায় চলে আসবে। তাহলে তোমার কি হয়, a হয় আর a স্কয়ার হয়, আর এখানে হয় a স্কয়ার আর a হয়। আর এই পাশে যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা আমরা লাগাই দাও। এখানে ছিল VA VB VA VB VC, এই পাশে যে ভেক্টরটা আছে সেটাকে সমান সমান ওপাশ নিয়ে যাও। অর্থাৎ ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা সাধারণভাবে এই সমাধানগুলো করলে কি হয়, এই পাশে গুণ থাকলে ওপাশে ভাগ নিয়ে নেই, তাই না? আর এখানে কি করবা, যেগুলো 1 আছে সেগুলো 1 এর জায়গায় সবই 1 থাকবে, বাকি যে ম্যাট্রিক্স গুলো থাকে, বাকি ছিল কি a স্কয়ার a এবং এই শেষ ছিল তোমার a আর a স্কয়ার। শুধু এই ম্যাট্রিক্সের এইখানে যেভাবে পক্ষ বদল করছি ঠিক ওইভাবে বাকি যে ম্যাট্রিক্স গুলো সেই ম্যাট্রিক্স গুলোর পক্ষ বদল করে দাও।
তাহলে তোমার কি হয় a স্কয়ারটা এর জায়গায় চলে যায় আবার এটা a স্কয়ারের জায়গায় চলে যায়, সেটাই আমরা লিখছি, ঠিক আছে। এখন তুমি দেখো এই a স্কয়ারের সমীকরণটা কি হয়, এই 1/3 কি আছে, 1/3 তিনটার সাথে আছে নাকি, যেটা বের করবা সেটার সাথে আমার 1/3, ঠিক আছে তো। তাহলে তোমার v1 এর সমীকরণ যদি লিখি তাহলে কি হবে, va1 সমান কি লেখা যায় তাহলে 1/3 গুণ দিয়ে দাও 1/3 ইনটু va ইনটু 1, তার মানে কি হয় va প্লাস va ইনটু a সমান কি হয় ava প্লাস a স্কয়ার va। এবার যদি তোমার এটা বের করি যে va2 সমান কি হবে 1/3, এই 1/3 কি সবার সাথে গুণ অবস্থা, ঠিক আছে তো। তাহলে va2 সমান 1/3 কি হবে বলো তো vb ইনটু 1 vb ইনটু 1 দেওয়ার দরকার নেই প্লাস vb ইনটু a স্কয়ার অর্থাৎ a স্কয়ার vb প্লাস a vc সরি a vb, ঠিক আছে তো। অর্থাৎ এখন কি করতেছি এইটা করতেছি সবার সাথে কিন্তু 1/3 গুণ আছে প্রত্যেকটা লাইনের সাথে, তাহলে এইটা সমান সমান এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা। আবার তোমার যদি a0 বের করি তখন কি করব vc ইনটু 1 vc ইনটু 1 vc ইনটু 1, ঠিক আছে। সেটা যদি একটু লিখি এখানে সবগুলা স্যার vc তোমার, আচ্ছা এটা বুঝছি না, va0 সমান কি হবে vc 1/3 of vc plus vc plus vc, ঠিক আছে তো 1/3 of vc plus vc plus vc, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, তো ম্যাট্রিক্সের গুণটা এভাবে হয় না, একটু ভুল হয়েছে তোমার ম্যাট্রিক্সের গুণটা, তোমার ম্যাট্রিক্সের গুণটা হয় এই যে তোমার এটাকে কি বলে কলাম বলে, তাই না। কলামের সাথে সারিকে গুণ দেবা, কলামের সাথে, অর্থাৎ এই মানটা এভাবে আছে না, এই মানটা এইভাবে আছে না, এখানেও তিনটা মান আছে এখানেও তিনটা মান আছে, এই তিনটা মানকে এভাবে রিপ্লেস করবা যার সাথে যে লেগে যায়, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের গুণটা সাধারণ গুণ হয় না, এইখানে যেটা যেভাবে আছে এই গুণটাকে এভাবে বসাই দিবা, মানে এইখানে যে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যাকে ধরো, ধরে এনে এইখানে বসাই দাও, বুঝা গেছে। তাহলে তোমার কি হচ্ছে b এর সাথে গুণ হচ্ছে a, b এর সাথে গুণ হচ্ছে তোমার a, তাহলে এইখানে এটা হচ্ছে v b আর এইখানে হচ্ছে তোমার c। পরের লাইনের ক্ষেত্রে আবার এইটাকে ধরে এখানে বসাই দাও, তখন তোমার va, ঠিক আছে, এখানে আছে va স্কয়ার vb va a স্কয়ার vb আবার তারপরে তোমার abc, এখানে শুধু c হয়, তারপরটা কি হচ্ছে va প্লাস bb প্লাস vc, 3 নম্বরের লাইনটা, ঠিক আছে তো। অর্থাৎ এই যে এই লাইনটাকে এখানে বসাই দাও, এই কলামটাকে এই সারিতে বসাই দাও। 2 নম্বর লাইন হলো va দিলেন তো vb, তো v এর সাথে vb গুণ হলো তো vb। আচ্ছা আবার একটু দেখি আমরা 2 নম্বর লাইনটা একটু দেখি, প্রথমে 1/3, ঠিক আছে তো 1/3, ঠিক আছে। এরপরে এই লাইনটা এই কলামটা সারির উপর রিপ্লেস করি, তাহলে a পরে কার v এর পরে কার উপর 1 এর উপর, তাহলে va গুণ 1 vb পরে কার উপর a স্কয়ার উপর a স্কয়ার ইনটু vb প্লাস c পরে কার উপর a এর উপর, তাহলে a vc, ঠিক আছে। অর্থাৎ এইটাকে ধরে কলামটাকে ধরে সারির উপর বসাইতে হবে, এখানে তিনটা আছে এখানেও তিনটা আছে, ঠিক আছে। ম্যাট্রিক্সের হিসাবে একটু অন্যরকম, বুঝা গেছে। আর এইটার একটা গাণিতিক ইকুয়েশন আছে, যদি গাণিতিক ইকুয়েশনটা করা হয় তাহলে তোমার সেই প্রমাণ হবে আরো অনেক বড়, সেই প্রমাণটা আরো অনেক বেশি হবে, এইজন্য ওটা না করাই বেটার, ওটা না করে এইজন্য আমরা এটা করলাম। মোটামুটি বোঝা গেছে না, প্রমাণটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই সূত্র তিনটা ইম্পর্টেন্ট, সূত্র তিনটা ইম্পর্টেন্ট। প্রমাণটা আসে গেলবারে দেখলাম আসছে এইজন্য করাইলাম, ভাবছিলাম যে করাবো না, যাই হোক যদি আসে লাইনগুলো অত বেশি কঠিন না, এই ভেক্টর তিনটা যদি বোঝা যায়, এই ভেক্টর তিনটার উপরই ব্যাখ্যা শুধু, তাই না। যা কিছু বলা হয়েছে সব সেই ভেক্টরের উপর বলা হয়েছে, ঠিক আছে তো। তাহলে যদি এখানে পরীক্ষায় আসলে যে কোনো একটা লাইন আসবে, এই তিনটা লাইনে যে কোনো একটা লাইন আসবে, তোমার কি করতে হবে পুরোটাই ব্যাখ্যা করতে হবে, বুঝছি। তোমরা যে যাই আসুক না ওই পুরোটাই ব্যাখ্যা করতে হবে, তাহলে এই তিনটা সূত্র আমার ভালো মতো মনে রাখতে হবে, এই তিনটা সূত্রটাই আমার অঙ্ক করতে হবে। নাও শুরু করো, ভিডিওটা সেভ করে দাও।